হরি ওম নমো নমঃ। সংস্কৃত কক্ষে সর্বেষাং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর আগের ভিডিওতে আমি 2016 সালের 15টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওটিতে এসএকিউ অর্থাৎ 11 নম্বরে যে এসএকিউ থাকে 2016 সালে যেগুলো আসছে সেই সব এসএকিউ নিয়ে আলোচনা করছি। তো চলো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখতে পাচ্ছ যে এখানে যে এসিকিউ 11 নম্বর। এই 11 নম্বরের মধ্যে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো সবাই। প্রথম প্রশ্নে দেওয়া আছে স স অস্সান আরুহ এর অর্থ কি? কি দেওয়া আছে? স স অস্সান আরুহ এর অর্থ কি? এটা হচ্ছে বনগতা গুহা থেকে দিয়েছে। গদ্যাংশ যে বনগতা গুহা সেখান থেকে দিয়েছে। এবারে সেই পাঠ্যাংশটি বনগতা গুহা যে গল্পটি বা গদ্যাংশটি সেখানে পড়ে আমরা কি জানতে পারি? এই স স অস্সান আরুহ এর অর্থ কি আছে দেওয়া দেখো। স স অস্সান আরুহ এর অর্থ হলো নিজ নিজ অশ্বে আরোহণ করে। নিজ নিজ অশ্বে মানে নিজের নিজের ঘোড়ায় চড়ে, নিজের নিজের ঘোড়ায় চড়ে। তো এখানে কি দেওয়া আছে? অশ্বে। অশ্বে মানেও ঘোড়া, বোঝা গেছে, বা একটু আলাদাভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে চোখ রাখো। কি আছে? আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? এটাও গদ্যাংশ। গদ্যাংশের নাম কি? আর্যাবত্য বর্ণনম। যে আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে, আর্যাবত্য বর্ণনম যে গদ্যাংশটি সেখানে আমরা শেষ পেরে জানতে পারি যে আর্যাবত্যের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। কাদের উপহাস করেন? স্বর্গবাসী দেবতাদের। এখানেও দেওয়া আছে আর্যাবত্যের মানুষ স্বর্গবাসীকে উপহাস করে। স্বর্গবাসী মানে কি? স্বর্গবাসী মানে কিন্তু স্বর্গবাসী দেবতাদের, কারণ স্বর্গে দেবতারাই থাকে। তো এবারে পরের প্রশ্নের দিকে চোখ রাখো সবাই। স্ক্রিনে দেখো কি দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? বিপিনং ব্রজাতি। কি বললাম? বিপিনং ব্রজাতি। এবারে বিপিন শব্দের অর্থ কি? এই বিপিন শব্দের অর্থ হলো বন বা অরণ্য। এখানে কি আছে? যে বিপিন শব্দের অর্থ অরণ্য। অরণ্যের জায়গায় তোমরা বনও লিখতে পারো, অসুবিধা নাই, বন। তারপর কি 4 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখো। কি দেওয়া আছে? ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম। আর্যাবত্য বর্ণনম যে গদ্যাংশটি যখন আমরা পড়েছিলাম সেখান থেকে জানতে পারি কবি ত্রিবিক্রম ভট্টের দুটি কৃতির নাম নলচম্পু এবং মোদালসা চম্পু। কি দেওয়া আছে? এই যে নলচম্পু আর হচ্ছে মোদালসা চম্পু। এবারে দেখো, এটা হয়ে গেল 4 নম্বর। এবারে 5 নম্বর কি আছে? নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম একটুখানি মিস্টেক হয়েছে। নৈষ্কর্ম এটা হচ্ছে, আমি বলে দিলাম, দন্ত নয় ঐকার মধুনস শয়ক ময় রেপ জহলা, নৈষ্কর্ম। তো নৈষ্কর্ম কি? কি দেওয়া আছে এখানে? কর্মবন্ধন থেকে মুক্তি বা মোক্ষই হলো নৈষ্কর্ম। এটাকে এভাবেও লিখতে পারো যে নৈষ্কর্ম হলো কর্মবন্ধন থেকে মুক্তি, বা মুক্তি লাভই হলো নৈষ্কর্ম। হয়ে গেল। এটা তো শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে দিয়েছে। আমাদের যে পদ্যাংশ শ্রীমদ্ ভগবদ্গীতা যে 3য় অধ্যায় আছে সেই 3য় অধ্যায় থেকে দিয়েছে। এবার কি দেওয়া আছে? 6 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখো সবাই। কি আছে? শূন্যস্থান পূরণ করো। কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা। এটা এমন করেও বলা যায়, কর্মনা এব হি সংসিদ্ধিম আস্থিতা। এবারে ড্যাশ দেওয়া আছে। এই যে ড্যাশ, এখানে একটা শব্দ লিখতে হবে। উত্তরে কি দেওয়া আছে? কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা। উত্তর হচ্ছে জনকাদয়। এটা হচ্ছে একটা শ্লোক দেওয়া আছে, সেই শ্লোকের হচ্ছে একটা লাইন দেওয়া আছে, একটা লাইনের একটা শব্দ দেওয়া নেই, সেখানে হবে জনকাদয়। এর অর্থ হচ্ছে যে এই কর্মের দ্বারাই জনক নিষ্কাম কর্ম লাভ করেছিলেন বা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন। তাহলে কি হচ্ছে? জনকাদয়। এখানে হচ্ছে জনকাদয়। দেখতে পাচ্ছ সবাই, বর্গীয় জ দন্তন্য কয়াকার দ অন্তস্থয় বিসর্গ, জনকাদয়। এবারে নেক্সট কি আছে? জঠর শব্দের অর্থ কি? কি আছে? জঠর শব্দের অর্থ কি? এটা কোথা থেকে দিয়েছে চিন্তা করো তো। এটা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম। কি বললাম? শ্রী গঙ্গা স্তোত্রম। কি আছে? জঠর শব্দের অর্থ হচ্ছে উদর। আচ্ছা, উদরটা কি? উদরটা কি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ খেয়াল করে দেখো তো, উদরটা কি? উদর মানে হচ্ছে পেট। এটাকে ভালো ভাষায় বলা হচ্ছে কি? জঠর শব্দের অর্থ হচ্ছে উদর। এটাকে আবার খাস বাংলায় বলা হচ্ছে কি? যে পেট। তো এটা শ্রী গঙ্গা স্তোত্রম থেকে দেওয়া হয়েছে। তো এবারে দেখো কি আছে? গঙ্গার দুটি প্রতিশব্দ। প্রতিশব্দটা কি? গঙ্গার আরো দুটি শব্দ লিখতে হবে। গঙ্গার আরো দুটি
শব্দ। এবারে কি কি দেওয়া আছে এখানে দেখো, এই যে জাহ্নবী, জাহ্নবী, তারপর হচ্ছে ভাগীরথী। তাহলে যদি আসে, এটা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে দিয়েছে যে গঙ্গার দুটি প্রতিশব্দ, তাহলে কি কি লিখবা, এখানে হচ্ছে জাহ্নবী আর হচ্ছে ভাগীরথী। এবারে পরের পেজে দেখি, এবারে নাট্যাংশ থেকে, এবারে হচ্ছে নাট্যাংশ মানে নাটক। নাটক থেকে কি দিয়েছে, কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল, কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল, এখানে দেখো কন্যার প্রতি ইন্দু শর্মার এই নির্দেশ ছিল যে তার পছন্দের পাত্র মকরন্দকেই তাকে বিবাহ করতে হবে। নাটকটা যখন আমরা পড়েছিলাম বাসন্তিক স্বপ্নম, সেখানে জানতে পারি যে কৌমুদীর মনোনীত পাত্র হচ্ছে বসন্ত, আর হচ্ছে কৌমুদীর যে পিতা ইন্দু শর্মা তার মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। তাহলে অবন্তীর যে বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা তার মেয়েকে কি বলেছিলেন বা তার কন্যাকে কি বলেছিলেন যে তার মনোনীত পাত্র অর্থাৎ মকরন্দকেই বিয়ে করতে হবে। তো এটা চলে গেল, এটা নাটক থেকে। তারপরে হচ্ছে পরে কি আছে, রমণীয় অয়ং তরুণতে বর মকরন্দ, কার প্রতি কার উক্তি, রমণীয় অয়ং তরুণতে বর মকরন্দ, কার প্রতি কার উক্তি, মানে এই উক্তিটা কে করেছেন। এবারে এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে হচ্ছে অবন্তী রাজ্যের যে বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা তার মেয়ের বিচার চাইতে রাজা ইন্দ্রবর্মার কাছে নিয়ে এসেছিলেন। সেখানে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীর প্রতি এই উক্তিটি করেছিলেন, কৌমুদীকে বুঝিয়ে বলেছিলেন, কি বলেছিলেন যে দেখো কৌমুদী, মকরন্দ কিন্তু তরুণ, দেখতে সুন্দর, সে তোমার যজ্ঞপাত্র হবে, এমন করে বলেছিলেন। তাহলে এটা কি উত্তর হচ্ছে, এটি রাজা ইন্দ্রবর্মা হচ্ছে কৌমুদীর প্রতি করেছিলেন। এবারে পরের প্রশ্ন কি আছে দেওয়া, বাসন্তিক স্বপ্নমে মোট কটি অঙ্ক, এটা হচ্ছে বাসন্তিক স্বপ্নমে মোট হচ্ছে 5টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক আছে, 5টি অঙ্ক আছে। এবারে নেক্সট কি আছে, দর্শ শব্দের অর্থ কি, দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। কি বললাম, দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। এবারে দর্শর জায়গায় যদি কুহু আসে, কুহু শব্দের অর্থও কিন্তু অমাবস্যা, এটা মনে রাখতে হবে। এবারে কি আছে, সাহিত্যের ইতিহাস থেকে কি দিয়েছে যে ভাসের নাটকের সংখ্যা কত, কবি ভাস কটি নাটক লিখেছিলেন, মোট 13টি। ভাসের নাটকের সংখ্যা হচ্ছে 13 বা 13টি লিখতে পারো। তারপর কি দেওয়া আছে, মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত, এই যে পড়াটা মেঘদূত, এটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দিয়েছে। এটা হচ্ছে একাদশ শ্রেণীতেও তোমরা পড়েছো যে মেঘদূতম একটি পদ্যাংশ আছে, সেখান থেকেও আমরা জানতে পারি যে যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল। এখানে কি দেওয়া আছে যে মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত। তো ঠিক আছে, বোঝা গেছে, এটা হয়ে গেল। এবারে দেখো শেষ প্রশ্ন কি দেওয়া আছে যে চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন। তো এখানে কি দেওয়া আছে, চরক চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। কোন শাস্ত্রের, চিকিৎসা শাস্ত্রের। কারণ সাহিত্যের ইতিহাস পড়ে আমরা জানতে পারি, সাহিত্যের ইতিহাসে যে বিজ্ঞান সাহিত্য একটা পাঠ আছে, সেই পাঠ থেকে আমরা জানতে পারি যে চরক সংহিতা চরক কিন্তু রচনা করেছিলেন, সেখানে চিকিৎসা সম্পর্কিত আলোচিত হয়েছিল। তো এবারে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2016 সালের এসিকিউ যে 11টি প্রশ্ন, এখানে মোট 15টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের লিখতে হবে 11টা। তো আমি দিয়ে দিলাম। আর এটার যে এমসিকিউ, এটা কিন্তু আগের ভিডিওতে চলে গেছে। এবারে যারা নতুন এই ভিডিওটা দেখছো, তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো ঠিক আছে, দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাই চোখ রাখবে। দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে, এমনকি দ্য ডিজিটাল এডুকেয়ার যে ফেসবুক পেজ, সেখানেও সবাই ফলো করে রাখবে। কারণ মনে রাখবে সবাই, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বা ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি, সবাই মনে রাখবে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, নিজেকে সাফল্যমণ্ডিত করার জন্য, নিজেকে সাফল্যের দরবারে পৌঁছানোর জন্য একটাই সেরা ঠিকানা, দ্য ডিজিটাল এডুকেয়ার। এখানে শুধু একটা বিষয় নয়, এখানে নবম, দশম, একাদশ, দ্বাদশের সব রকমের বিষয় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা পঠন পাঠন, এমনকি পঠন পাঠনের ভিডিও দেওয়া হয়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।